তোমরা দেখছো টাইম লাইনে তারকা শুধুমাত্র চ্যানেল ভিশনে। আমি শৈলী। আজকে আমাদের সেটে এসেছেন আরো একজন তারকা। তারকা বললেও হয়তো কম বলা হবে, এমন কিছু মানুষ যারা নিজের নিজের ক্ষেত্রে রেখে গেছেন বহু কিছু নথি, বহু কিছু স্বাক্ষর। আমাদের স্টুডিওতে আজকে বেস্ট কম্পোজার আমার কাছে তো অবশ্যই, কারণ আমার বেশ কিছু কাজ তার সাথে করা, একজন মিউজিশিয়ান যিনি হরেক রকম বাদ্যযন্ত্রে পারদর্শী, একজন রিনোন্ড মিউজিশিয়ান শীতাংশু মজুমদার। নমস্কার স্যার। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সেটে আসবার জন্য। আমি তো প্রশ্নতে যাব, তার আগে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা টাইম লাইনে তারকাতে ওনাকে পেয়েছি। আর আপনার এখানে এসে কেমন লাগছে? আমার প্রথমে তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমে তো যাবো যে গানের জগতে স্যার আপনার আশা কিভাবে? গানের জগতে আসলে অনেক ছোটবেলা থেকে, মানে দেখবেন দেখবে যারা গান করে তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবে সবাইকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পীকে জিজ্ঞেস করবে যে আপনার গান করা কবে থেকে শুরু, বলবে 3 বছর বয়স থেকে। ওটা একটা ফিক্সড ডেট করে নিয়েছে, মানে ফিক্সড ইয়ার আর কি, মানে যে ওই বছর থেকে শুরু করতে হয় গান, এরকম একটা ব্যাপার। যেমন মাধ্যমিক দিতে হয় 15 থেকে 16 বছরের মধ্যে, সেরকম গানের শুরুটাও হয়ে যায় 3 বছর বয়স থেকে। তো যাই হোক, আর তুমি যদি পাও তাহলে 2-1 জন হয়তো পেতে পারো যে যারা বলবে 4 বছর কি 5 বছর, কিন্তু 3 বছরটা কিন্তু ম্যাক্সিমাম, মানে ওটা তুমি 90% পাবে। তা আর আমার ক্ষেত্রে একটু আলাদা, আমার ক্ষেত্রে হচ্ছে 4.5 বছর বয়স থেকে আমার ইনস্ট্রুমেন্ট, আমি তো মানে তখন ভায়োলিন নিয়ে আমার শুরু, যাত্রা পথ শুরু হয়, ওটা আমার 4.5 বছর বয়স থেকে। একদমই ছোটবেলা থেকে। যেরকম আমরা শুনলাম যে ভায়োলিনের ব্যাপারটা আপনি বললেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে বেশ কিছু বাদ্যযন্ত্র আপনার কিন্তু আয়ত্ত আসলে কিছু না কিছু কিছু হতে হতে হয়, মানে কিরকম বলছি, যখন আমি 86-87-এ যখন আমি ভিভাল স্যার আমাকে ডেকে নিলেন কাজের সুবাদে, ওনার একটা ইমাজিনেশন বলে একটা গ্রুপ ছিল সেখানে বাজানোর জন্য, ওনাকে দেখে তখন আমার ওই পিয়ানো বাজানোর খুব ইচ্ছা হলো। এবং তারপর থেকে আমি পিয়ানোতে আসলাম, পিয়ানোর পরে তারপরে কিবোর্ডে এসে তারপরে দেখলাম কিবোর্ডে সবাই লোকে বেশি ডাকছে, ভায়োলিনটা একটু কমে গেছে। তারপরে দেখলাম কিবোর্ডই মোটামুটি রুটি রুজিও দিচ্ছে, ভায়োলিন তো ঠিকই আছে, কারণ ভায়োলিনটা আমি বেসিক্যালি একটু ক্লাসিক্যাল বেসড গান বাজনা করতাম ভায়োলিনের, ওই জন্য আর কি, বেশি কমার্শিয়ালি আমি ভায়োলিনটা নিয়ে কোনোদিনই ভাবিনি। কমার্শিয়ালি না ভাবলেও আমরা মোটামুটি যারা ওনাকে সামনে থেকে লাইভ পারফরমেন্স করতে শুনেছি, আমরা জানি যে ভায়োলিনটা কি মাত্রাতে উনি বাজান। আমি এত ডিটেলসে যাব না, যদিও আমি পরবর্তী একটা প্রশ্ন করি যে আমাদের তো প্রত্যেকেরই একটা কোনো অনুপ্রেরণা কাজ করে যখন আমরা সঙ্গীত জগতে হয়তো গানটা নিয়ে কেউ এগাচ্ছি, অথবা ক্রিয়েটিভিটির যে কোনো লাইনে আমরা যখন ধরে এগাই, তখন একটা কিছুকে দেখে আমরা ভাবি যে না এর মতো হতে হবে। সেক্ষেত্রে অনুপ্রেরণাটা কি কাজ করেছিল? অনুপ্রেরণাটা যদি বলতে হয় তাহলে প্রথমটা তো হচ্ছে বাবা মা বুস্ট করা, যেটাকে বলে যে একেবারে করতেই হবে, রেয়াজ না করলে খাওয়া হবে না, এই সমস্ত শাস্তিগুলো সব ছিল আর কি। তখন তো বুঝতে পারিনি, ওই যেরকম মানুষের অঙ্ক শেখে, ইংরাজি শেখে, সেই রকম ভায়োলিন শিখেছি, মানে ওই রকম, এটাও একটা টাস্কের হোমওয়ার্কের মতো, এখানে শিখতে হবে সেই হিসাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমি কাজ করতে গেলাম এবং যখন ভিভাল স্যারের সাথে যখন থাকলাম, তখন মনে হলো এই মানুষটা তো অনেক কিছু পারে, শিখি না, একটু দেখি না যদি পারি। এই যে ইচ্ছাটা, এইটা খুব প্রচন্ড পরিমাণে ইয়ে করেছে আমাকে। এবং আরো একটা জিনিস বলি, মানে কাজ করতে করতে কি হয়, আমার এখনো মনে আছে তখন অনুপ জলোটার প্রচন্ড পরিমাণে জনপ্রিয়, প্রচন্ড পরিমাণে। আইসি লাগি লাগন মানে মানে টান দিলে সবাই হাততালি দেবে, ওটা হচ্ছে কমন ছিল আর কি, টান দেবে মানে হাততালি দেবে। ওইরকম একটা অনুষ্ঠান প্রথম অনুপ জলোটার প্রচন্ড পরিমাণে হিট। নর্থে বারাসাতে একটা অনুষ্ঠান হচ্ছে অনুপ জলোটা নাইট, আচ্ছা, বাবা দেখতে নিয়ে গেল, 10 টাকা হচ্ছে তখনকার দিনের টিকিট, আর 20 টাকা হচ্ছে একদম সামনে, তারপরে রোড হচ্ছে 10, তারপরেরটা মানে 5, এরকম করে কিছু একটা ছিল। যাই হোক, বাবা নিয়ে গেল, বসে দেখছি। তখন বলল, মঞ্চে আসলো প্রথমে ভিভাল সারা, ওই ভিভাল সারার দিকে আমি হাঁ করে তাকিয়ে রয়েছি, একটা লোক কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, কি সুন্দর বাজায়। তারপরে অনুপ জলোটা আসলেন, অনুপ জলোটা গান গাইলেন, তখন বসে দেখছি। আর ঠিক এই অনুভূতিটা আবার কবে হলো, যখন ভিভাল স্যার যখন আমাকে ডেকে পাঠালো বাজানোর জন্য, সেদিন একটা অদ্ভুত অনুভূতি হলো, এই মানুষটাকে আমি 10 টাকার টিকিটে বসে দেখেছিলাম,
তার কাছে আমি এসেছি। আরেকটা হলো একটা গানের সুর করেছি, প্রডিউসার বললো এটা অনুজ জোড়াটাকে দিয়ে গাওয়াতে হবে। আমি বম্বে গেলাম অনুজ জোড়াটাকে দিয়ে গাওয়াতে গানটা, তখন অনুজ জোড়াটাকে গানটা আমি তোলাচ্ছি। এটা একটা আলাদা অনুভূতি, একটা আলাদা অনুভূতি। মানে অনুভূতি মানে কি, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। মানে এটা যে মানুষটাকে ওই রকম আসন, তারপরে সামনে আবার ঠিক সেই রকম আরেকটা ছোট্ট একটু করে বলে নি, আমার জীবনে সৌভাগ্য হয়েছে, আমি জানি না কলকাতার কোন মিউজিক ডিরেক্টরের এই সৌভাগ্য হয়েছে কিনা, আমার জানা নেই এখনো পর্যন্ত। আমি যতদিন জানতাম যে কেউ কারুর হয়নি, ওই সৌভাগ্যটা আমার হয়েছে। সেটা হচ্ছে ম্যাড্রাসের চিত্রা জি আছে, চিত্রাজি, হ্যাঁ, যার কাহিনা হি কিয়া, রোজা জানে মান, যার মানে এআর রহমানের মানে 99% গান এবং প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উনি প্রচুর পেয়েছেন। উনি আমার সুরে গান গেয়েছেন, উনি রাজি হয়েছেন এবং উনি বলেছেন আমার বাংলা গান আমি গাইতে ভালো লাগে না, এ কেমন যেন একটা ঠিক না। আমি তখন চ্যালেঞ্জ করে বলছিলাম আমি ট্র্যাকটা পাঠাচ্ছি, আপনি একটু শুনে দেখুন। বলছে আমি প্রচুর গান শুনেছি, আমার বাংলা গান ভালো লাগে না। আমি বলে দিচ্ছি ওপেন, মানে বাংলা গানটা মানে ওইভাবে ঠিক আমার মানে আসে না আর কি, আমি আমার ঠিক বুঝি না আর কি। তো আমি ট্র্যাকটাকে পাঠাই, একটা রাফ ভয়েস দিয়ে পাঠাই। আমাকে জিজ্ঞেস করছেন টোটালটাই হিন্দি আর ইংলিশে যে কবে আসছি আমি, এবং আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেন ওনার হাজবেন্ড, চেন্নাই এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে স্টুডিওতে, ওদের ওখানে আবার স্টুডিও কি স্টুডিও ঘর আলাদা করে, পাশে মিউজিক ডিরেক্টরের বলে আলাদা রুম আছে, যেখানে তোমার বিছানা, ল্যাপটপ, কম্পিউটার, গিটার, হারমোনিয়াম, কিবোর্ড রাখা থাকবে এবং তোমার অ্যাটাচ বাথ থাকবে, সবকিছু থাকবে। ওখানে গিয়ে তুললো, আমি ওখানে থাকলাম। বিকেলবেলা আসলেন উনি, এসে আমি ডিভানে বসে, উনি এসে সরাসরি মাটিতে বসেছেন। আমি কিছু নাম করে আমি ধারাম করে গিয়ে মাটিতে বসলাম। আমাকে বলছে নেই নেই নেই, আপ উপর মে बैठिए, आप तो सैर है, आप मेरा अभी गुरु है। বলছি যে আজকে আমি নাকি গুরু, আমার কাছ থেকে উনি শিখবেন, অতএব গুরু ওপরে থাকবে, গুরু কেন নিচে বসবে, আমি তো শিখবো, আমি স্টুডেন্ট। আমি তখন বললাম না, আপনি সরস্বতী, আমি হচ্ছি তার একজন সাধক, আমি ওই জন্য আপনার কাছে বসবো। মানে এইগুলো না এক একটা অনুভূতি, মানে এগুলো না তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আবার এগুলো বেশি বললেও আমাদের বাঙালি তো বলবো একটু বাড়িয়ে বলছে, অতএব এটা বলার মতো নয়, এটা ফিল ভিতর থেকে অনুভব করার জিনিস। নেই, ঘটনাগুলো আমাদের প্রত্যেকেরই জীবনে একটা বড় প্রাপ্তি, যেটা আমিও খুব ফিল করি নিজের ব্যক্তিগত ঘটনাগুলোকে দিয়ে। তো এই ঘটনার রেস ধরেই যেহেতু আমাদের কনভারসেশনটা এগাচ্ছে, আরো একটা অভিজ্ঞতা আমি শুনেছি আপনার আছে, সেইটা সম্বন্ধে যদি একটু বলেন। প্রথম স্টেজে ওঠা এবং প্রথম যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, আমার অফ ক্যামেরা যখন আমরা কথা বলছিলাম, অফ ক্যামেরা, সেটা একটা 300 বছর কলকাতা একটা অনুষ্ঠান, 300 বছর কলকাতায় ভিভাল স্যারের সাথে বাড়াতে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে যখন ব্যালেন্স করলাম তখন 3টের সময় ব্যালেন্স করে গ্রিন রুমে চলে আসলাম, বসলাম। একে একে সব আর্টিস্ট ঢুকছে, আর ভিতরে শুধু ভয় হয়ে যাচ্ছে। ভয় মানে মারাত্মক ভয়, সাংঘাতিক ভয়। কারণ আমাদের পরের শিল্পী হচ্ছে ভিভাল স্যারের এই গ্রুপটার পরের শিল্পী হচ্ছে ভীমসেন যোশী, আর সেই শিল্পী হচ্ছে তখনকার দিনে ওয়া তাজ জাকির হোসেন। তখন আমাদের টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাজের অ্যাডভার্টাইজমেন্ট হতো ওয়া তাজ। তা তিনি সামনে থেকে দেখছি, তার মানে এটা একটা অসাধারণ ঐশ্বরিক অনুভূতি, মানে এটা ভাবা যাবে না। তারপরে মঞ্চে যখন উঠলাম, নেতাজি ইন্ডোরেও প্রথমবার যখন ব্যালেন্স করছিলাম তখন তো কেউ ছিল না, এবার যখন মঞ্চে উঠলাম তখন তো দেখলাম পুরো হল লোক এরকম একটা সাউন্ড আসছে। হ্যাঁ, এবারে সামনে সব স্টলওয়ার্ডরা বসে, সব বিখ্যাত সব, মানে কাউ যার নাম বলতে হবে ওরকম কানে আঙুল দিয়ে বলতে হবে, মানে এরকম একটা ব্যাপার, কানে হাত দিয়ে বলতে হবে, এইরকম সব মানুষজন বসে পুরো হল ওই লোক। তারপরে ওই ভয় পেয়েছিলাম, ভালো ভয় পেয়েছিলাম, চেষ্টা করেছি বাজানো। উনি ভালোবাসতেন আমাকে খুব। আসলে গুণী মানুষ হলে প্রত্যেকজন গুণী যারা সঙ্গীত যোদ্ধা তারা শুরু থেকেই বুঝতে পারেন যে তার মধ্যে সম্ভাবনা আছে, এবং তার জন্যই হয়তো ঈশ্বরও তাদেরকে সহায়তা করেন। ঠিক যেরকম আমাদের আজকে স্টুডিওতে আমাদের স্টার শীতাংশু স্যারকে প্রত্যেকটা পদক্ষেপে
ঐশ্বরিক সহায়তা তো উনি পেয়েছেন, কারণ আন্তরিক প্রচেষ্টাটা ওনার সঙ্গীতের প্রতি এতটাই বেশি ছিল তাই। আচ্ছা, এই সঙ্গীতের প্রতি এতটাই বেশি আপনার আন্তরিক প্রচেষ্টা ছিল বলতে বলতে মনে পড়লো যে সঙ্গীতের কোন জনার বা কোন ধারাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? আমার মনে হয় সঙ্গীতের সব থেকে মানে ক্লাসিক্যালটা তো খুব দরকার, খুব দরকার। যে যাই শিখুক না কেন, আগে কিছুদিন কয়েক বছর আগে ক্লাসিক্যাল শিখে নিক। মানে কি হয়, প্রত্যেকের তো এখন এখন এই ব্যাপারগুলো আছে না, ঘরানা, ওই ঘরানার আর্টিস্ট, ও ওই ঘরানার আর্টিস্ট, ও না ওই জনারের, ও না ওই টাইপের গান গায়। এই টাইপটা অনেকটা ইয়ে হয়ে যাবে। যেই ক্লাসিক্যাল বেস্ট হয়ে যাবে না, ক্লাসিক্যালটা যে ভিতরে থাকবে, তখন সব টাইপ হবে, সবকটাই। হ্যাঁ, সবকটাই তখন টাইপ হবে। তখন ওই স্পেসিফিক্যালি যে ও রবীন্দ্রসঙ্গীত গায়, ও শুধু নজরুল গীতি গায়, এই ব্যাপারটা হবে না। ও যেটা গায় সেটাই ভালো গায়, তখন এটা হবে। কারণ আমাদের কলকাতাতে এরকম সত্যি সত্যি শিল্পী আছে, এরকম অনেক শিল্পী আছে যেটা গায় সেটা ভালো গায়। হ্যাঁ, অবশ্যই তাই আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এবার পরে যাচ্ছি আমি একটু স্টিরিওটাইপ কোয়েশ্চেন গুলো থেকে একটু ভেঙে বেরালাম। আমাদের দর্শক তো সমস্ত বয়স বা সমস্ত লেভেলের, কিন্তু এই এতগুলো প্রশ্ন করার পর আমি নিয়ে নেব ছোট্ট একটা টাইম লাইনে তারকার বিরতি। কোথাও যাবেন না, বিরতির পরে ফিরে আসছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? সত্যি ভোলা যায় না। যেমন এই প্রকৃতি, গান এবং আপনাদের বাসস্থান। অফিস হোক কিংবা বাড়ি, করবে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ নেক্সট জেন হোম ডেকোর। ফিরে এলাম বিরতির পর, আবার চলে যাব প্রশ্ন পর্বে। স্টিরিওটাইপের ব্রেক করে, স্টিরিওটাইপ কোয়েশ্চেনের প্যাটার্ন ব্রেক করে একটা নতুন প্রশ্নে আমরা যাচ্ছি। স্যার, এখন তো আপনি দেখছেন যে আমাদের মোটামুটি আমি যদি ধরি 1989 থেকে, মানে 89 সালের পর থেকে ব্যান্ডের আস্তে আস্তে আধিক্যটা বাড়ে। আমরা এফএম এ আস্তে আস্তে 90s এর যারা কিড বলতে পারবে, ছোট্ট একটা এফএম রেডিও থাকতো পকেটের মধ্যে, ব্যান্ডের প্রচুর গান শোনায়। আপনার ভালো লাগার ব্যান্ড কোনটি? না, ওইভাবে বলা খুব কঠিন, ওইভাবে বলা যাবে না। আমার ভালো লাগা গান হতে পারে ভালো, সবাই ভালো, যারা ভালো গায় আমার কাছে তারা প্রত্যেকেই ভালো, কারণ প্রত্যেকের ভালো গ্রুপ না। বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি, যে কোনো শিল্পী বা যে কোনো গ্রুপ বা যে কোনো মিউজিশিয়ানস, সে তার প্ল্যাটফর্মে বসে 100% দেওয়ার চেষ্টা করে। সে তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, প্ল্যাটফর্মে বসে বা তার কাজের মাধ্যমে সে কিন্তু 100% দেওয়ার, সেটা হয়তো আমার কাছে হয়তো 80% হতে পারে, 70% হতে পারে, কিন্তু সে কিন্তু চেষ্টা করে 100%। সে কিন্তু কোনো সময় চাইবে না যে কোনো ব্যান্ডের ছেলে হোক বা যে কোনো এমনি নর্মাল গান বাজনা হোক, সে তো গান বাজনার মধ্যেই আছে, ব্যান্ড হোক আর এমনি গান হোক, সারেগামা পাধানিসার মধ্যেই তাকে থাকতে হচ্ছে, তার বাইরে তো বেরোতে পারবে না। অতএব এখানে ঠিক আছে, একটা নতুন ধারা, একটা নতুন ধারা, যেমন আধুনিক গানের যদি বলতে হয়, সলিল চৌধুরী একটা নতুন ধারা। তারপরে তার থেকে ভেঙে সুমন, কবি সুমন, নচিকেতা চক্রবর্তী, বাংলা ব্যান্ড, রূপঙ্কর, হ্যাঁ, রূপম ইসলাম, এগুলো আস্তে আস্তে কিন্তু মানে রূপঙ্করও কিন্তু ব্যান্ড, সোমলতাও কিন্তু ব্যান্ড, এগুলো কিন্তু সবাই কিন্তু ব্যান্ড। এবার এদের কিন্তু নাম দিয়ে চলছে, ওদের কারুর নামে হয়তো চন্দ্রবিন্দু, কারুর নামে হচ্ছে বিসর্গ, কারুর নাম হচ্ছে ভূমি, কারুর নাম জমি, সেটা আলাদা, কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু ব্যান্ড। কেউ না কেউ ওখানে একটা লিড সিঙ্গার থাকছে। কখনো ব্যক্তি কেন্দ্রিকতাকে নিয়ে তাকে কেন্দ্র করে ব্যান্ডটা তৈরি হচ্ছে, কখনো আবার একটা গ্রুপ নিয়ে হচ্ছে, কিন্তু গান বাজনার মধ্যেই সেটা অবশ্যই তাই।
আচ্ছা, এবার আমি বলি যে আমি জানি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আগেকার দিনে ধরুন যারা ফেমাস ছিলেন সঙ্গীতজ্ঞ হিসাবে, তখন তো সোশ্যাল মিডিয়ার এতটা প্রভাব বা প্রতিপত্তি ছিল না। আমার কোথাও একটা কি মনে হয় তারা সত্যি সত্যি মনে হয় তারকা ছিলেন। কারণ আমার এখনকার দিনে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু একটা পোস্ট করলে ভালো বা খারাপ সেটার নিরপেক্ষে বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে। কখন কার গানটা ভাইরাল যাবে আমরা বুঝতে পারি না। এখন কি বেশি ইজি হয়ে গেছে নাম করাটা বা বিখ্যাত হওয়াটা সেরকম ভাবে? না, এখন না, লাস্ট মানে সবকিছু তো ক্ষয় হচ্ছে, একদমই। কোয়ালিটিও ক্রমশ নামছে নিচের দিকে। এখন সবকিছু খুব সহজ। লাস্ট 10 ইয়ার্স আমি দেখছি, মানে আমরা যদি 2 লাইন লিখতাম, যদি 2টো লাইন লিখতামও, কাউকে দেখাতে পারতাম না ভয়ে, বাবা এটা কি লিখেছি দেখাবো। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 2 লাইন কেন, 8 লাইন বাজে লিখেও ফেসবুকে দেওয়া যায়। যে কোনোদিন গান বাজনার মধ্যে যায়নি সেও এখন সুর করে। আমার পরিচিত অনেকে আছে যারা হয়তো পারকাশন বা আছে, তাদেরকে আমি করছি না, ছোট করছি না, কিন্তু যদি যোগ্যতা নিয়ে করে করুক না, অসুবিধা কোথায়। কিন্তু এখন যে কোনোদিন হারমোনিয়াম দেখেনি সেও কম্পোজার হয়ে যাচ্ছে, সেও বলছে আমি সবকিছু জানি। আর সবাই এখন সবকিছু জানে, একটা খুব সুবিধা হয়েছে, এখন সবাই সব পারে। আরেকটা ব্যাপার, এই লাস্ট মানে 10-12 বছর ধরে দেখতে পাচ্ছি যে সবাই সবকিছু কিন্তু পারে, সবাই সবকিছু পারে। তুমি যা বলবে পারে। তোমার কাছে খারাপ লাগবে যে তুমি গান শিখে গাইছো, বাবা ও রীতিমতো কষ্ট হয়। হ্যাঁ, মানে যে ও গান না শিখে, এবং তার মধ্যে তুমি দেখবে কত ভিউয়ার্স হ্যাঁ, তার সাবস্ক্রাইব কত। আর এখন যেটা হয়ে গেছে, এখন বিশেষ করে মফস্বলে গান বাজনার ক্ষেত্রে বলছি, এখন গানটা কম নাচটা বেশি হয়ে গেছে। এইটা তো মানে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তখন কিন্তু গানের এখন সিস্টেমও পাল্টে গেছে। তখন প্রথমে একজন পাড়ার কাকিমা আসবে, বেশ একটা মাটির বয়া নিয়ে, বয়স্ক কাকু তবলা বাজাবে, সে গাইবে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে কি দুটো, ওটা উদ্বোধন সঙ্গীত। তারপরে আসবে পাড়ার একটা নাচের গ্রুপ হোক, বাচ্চাদের নিয়ে হবে শেষ। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতে আসবে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তারপরে আসবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতে, লাস্টে মান্নাদের গান গাইতে আসবে, লাগা চুন্নি মে দাগ গাইবে, ব্যাস হিন্দি ব্যান্ড উঠবে একটা, বাবা বলবে চলো বাড়ি চলো, শেষ। এবার ওটা হচ্ছে ক্লাবে সবাই আড্ডা করে। এখনো সব না, এখন টোটালটাই একটা কর্পোরেট প্যাকেজ। একটা আর্টিস্ট উঠছে, তার আগে স্ক্রিনে দেখানো হচ্ছে সে কিভাবে নাচ করছে, কিভাবে গাইছে, কিভাবে স্টাইল করছে, সমস্ত কিছু দেখানো কমপ্লিট। এরপরে সিঙ্গার উঠলো। এটা হচ্ছে এখন। তখন একটা হারমোনিয়াম নিয়ে, একটা মাইক্রোফোন, একটা হারমোনিয়াম, একটা বা দুজন মিউজিশিয়ানস নিয়ে, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায়, কারা না কারা, তারা প্রোগ্রাম করে বেরিয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা লোকে শুনেছে। না অত বড় বড় সাউন্ড সিস্টেম ছিল, না কিছু ছিল। আর এখন যেটা হয়েছে, এখন সবই সময় উপযোগী, সময় যেভাবে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমরা সময়কে তৈরি করা উচিত, মানে আমরা যেন তৈরি করতে পারি যে এই সময়টা। কারণ আমি যখন ভালো পারফরমেন্স দিচ্ছি, এই মানুষগুলো কিন্তু তখন ভালো পারফরমেন্সটাও শুনছে, তাহলে আমি কেন তাদেরকে খারাপ পারফরমেন্স দেব? এই দায়িত্বটা প্রত্যেকটা শিল্পীদেরকে নিতে হবে। সেটাই। এবার যাচ্ছি ছোটবেলার কথা। ছোট ছোট 3টে প্রশ্ন নিয়ে নেবো। ছোটবেলার কথা, ছোটবেলাটা কিরকম ছিল, আর স্কুলিং আর কলেজ? সবকিছুই আমার বেশ ভালো ছিল, আমার কোনো খারাপ ছিল। আমি ছোটবেলা স্কুলে, একদম যখন ছোটবেলায়, তখন স্কুলে, তখন ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, রাজীব গান্ধী মারা গেছিলেন, ও স্কুলে আমাকে বেহালা বাজাতে হয়েছিল 1 ঘন্টা করে। এইটা হচ্ছে ছোটবেলাকায়, মানে ওটা বাজিয়ে আমি পুরো হিট স্কুলে। কোনো স্যার কোনোদিন বকেনি আমাকে, কোনো দিন কিছু বলেনি, এবং আমি যদি কোনো ভুলও করতাম তাহলে বলতো ঠিক আছে। এমনকি কিছু স্যার আবার আমাকে নামও দিয়ে দিয়েছিল, আমার নাম বলছিল মাস্টার, মাস্টার বলে ডাকতো। যার জন্য স্টুডেন্টরা এখনো, আমার বন্ধু বান্ধবরা আমাকে মাস্টার বলে ডাকে, মাস্টার ভালো আছিস এরকম বলে আর কি। তা ওইটা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটি যাই হোক না কেন, সবকটা জায়গা থেকে ভালোবাসাটা পেয়েছি শুধু মিউজিকের জন্য। আর তখনকার দিনে কি হতো না, মিউজিকটা বিশেষ করে ভায়োলিনের ক্ষেত্রে বলছি, এখনো তাই, খুব কম লোকে শিখতো আর কম লোকে বাজাতো। মানুষ শীতাংশু মজুমদার, আর্টিস্ট শীতাংশু মজুমদার, কাকে বেশি নম্বর দেবেন? মানুষ। আর্টিস্ট তো আগে ভালো মানুষ হতে হবে, তারপরে তো আর্টিস্ট। আগে আমরা ভালো মানুষই না, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, তাকে ভালো একটা পথ দেখানো, এটাই তো আমরা করি না। ওটাই তো মানুষ। ভালো মানুষ না হলে ভালো আর্টিস্ট হওয়া যায় না কোনো সময় সম্ভব।
আর আমাদের অন্তিম প্রশ্ন আজকের জন্য সেটা হচ্ছে যে যারা আগামী দিনে সঙ্গীতের পথে আসতে চলেছে বা যারা এখন লার্নিং প্রসেসের মধ্যে রয়েছে, যদিও সঙ্গীতটা সারা জীবনের লার্নিং প্রসেস, কিন্তু তাও যারা নিজেদেরকে শিল্পী হিসাবে বা প্রফেশনাল শিল্পী হিসাবে দেখতে চলেছেন, তাদের কোন দুটো গুণ থাকা উচিত আপনার মনে হয়? যে দুটো গুণ তোমার মধ্যে আছে। প্রথম যে গুণটা সেটা হচ্ছে খুব ভালো করে শিখতে হবে। যেটা তুমি খুব ভালো করে শিখেছো, তুমি নিজেও মিউজিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট মাস্টার্সে, তা অতএব ওই গুণটা থাকতে হবে, ভালো করে শিখতে হবে। অনুষ্ঠান করাটা না, কারণ এটাও হতে পারে যে কোন ইউনিভার্সিটির মিউজিক টিচার, এটাও তো একটা ভালো পোস্ট হতে পারে। আমি মিউজিক নিয়ে রিসার্চ করছি, এটাও তো একটা ভালো কাজ হতে পারে। যে সবসময় যে আমাকে অনুষ্ঠান করতে হবে, সবসময় আমাকে স্টেজে উঠতে হবে, সবসময় আমাকে একটু দিদি নাচের গান করুন, মানে এখন তো নাচের গান হয়ে গেছে, বলে নাচের গান করতে হবে, এটা ব্যাপার না। ভালো করে শিখতে হবে আর সব রকমের গানটা গাইতে হবে, সব রকম চেষ্টা করতে হবে। বলছি না যে তারপরে নিজের পছন্দ মতো গাও, তারপরে সেই নিজের পছন্দ মতো, যেমন তুমি যেমন ছবিও আঁকো ভালো, গানও করো ভালো, অ্যাঙ্কারিংও করছো আজকে ভালো, অতএব সব কটাই যেমন, অতএব এইটা শেখার দরকার আছে, জানার দরকার আছে। আর নিজেকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। আমিও যেমন আজকে আমার এই সময়ে এই বয়সে দাঁড়িয়েও আমি প্রতিদিন শিখি, প্রতিদিন। এবং একটি ছোট বাচ্চার কাছ থেকে আমি শিখি যে সে কিভাবে ওটা প্রেজেন্ট করলো, সে কিভাবে, কিছু না কিছু গুণ আছে প্রত্যেকের মধ্যে। এটা সত্যি কথা। লার্নিং প্রসেস কিন্তু থামালে চলবে না, কিন্তু আজকের এই এপিসোডটা আমাদেরকে এই মুহূর্তে থামাতে হবে। কিন্তু আমরা আশা করছি ওনাকে আরো একটি নতুন পর্বে আমরা অবশ্যই পেয়ে যাব। ততক্ষণের জন্য আজকের এপিসোডটা এই পর্যন্ত। কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথিকে আমাদের প্রোডিউসার দেবযানীদের তরফ থেকে কিছু ছোট্ট উপহার আমি এখানে দেবযানীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার জন্য। আর আমাদের টাইমলাইনে তারকার পক্ষ থেকে সামান্য কিছু উপহার। দেখতে ভুলবেন না টাইমলাইনে তারকা, অনলি অন চ্যানেল ভিশন। নেক্সট জেন, সাধ্যের মধ্যে স্বাদ পূরণের গল্প। আজ গল্প নিয়ে নেক্সট জেন পরিবারের আরো এক নতুন সংযোজিত সদস্য। আর গল্পটা ছিল ঠিক এই রকম। আমি ইন্দ্রনীল রায়চৌধুরী, আমার মিসেস মমিতা রায়চৌধুরী। তো আমরা এখানে যে ফ্ল্যাটটা কিনেছি এটা ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে, ইকো নেক্সট অ্যাপার্টমেন্ট। তো আমরা নেক্সট জেন ডেকোরের খোঁজ পেয়েছি ফেসবুক থেকে। মানে একদিন আমার মিসেস আমাকে একটা ভিডিও ফরওয়ার্ড করেছিলাম, তো সেই ভিডিওটা দেখে আমার মোটামুটি পছন্দ হয়েছিল। এবং তারপরে নেক্সট জেন ডেকোরের সাথে আমার কথোপকথন হয়। এবং নেক্সট জেন ডেকোরের যে কাজ করার পর আমার রিভিউ হচ্ছে কাজ খুবই ভালো, ফিনিশিং খুবই ভালো। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে এদের সার্ভিস। মানে আমরা যখন যা বলেছি সেই অনুযায়ী আমাদের সার্ভিস প্রোভাইড করা, কোঅপারেশন করা, এগুলো আমার খুবই ভালো লেগেছে। এবং ওভারঅল কাজ খুবই ভালো লেগেছে। মানে সব থেকে ভালো লেগেছে যেটা উনি মানে খুব খুব ভালো লেগেছে। তারপর প্র্যাকটিসানগুলো আছে তার সবগুলো উনি খুব ভালো হয়েছে। আমাদের মেন মাস্টার রুমের বেডরুমের যে ওয়ার্ডরোব সবকিছুই মানে এগুলো সব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে।